বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো ঠিক পরীক্ষার আগ মুহূর্তে আমি ভূগোলের 5 মার্কের প্রশ্ন সম্পর্কে তোমাদের সামনে কিছু কথা শেয়ার করছি, যে কথাগুলো মেনে পরীক্ষার হলে লিখবে। ইতিপূর্বে তোমাদের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন সাজেশন দিয়ে দিয়েছি। আজকের আলোচনার মধ্যে আমরা একটু সাজেশন সম্পর্কে আলোচনা করব, তার সঙ্গে অবশ্যই কীভাবে কোশ্চেন লিখলে আমরা একদম 20-র মধ্যে 20 অর্থাৎ প্রাকৃতিক ভূগোল থেকে আমাদের 5 মার্কের দুটো প্রশ্ন লিখতে হয় 10 মার্ক, আর আঞ্চলিক ভূগোল থেকেও আমাদের 5 মার্কের দুটো প্রশ্ন লিখতে হয় 10 মার্ক। মানে এই 20-তে 20 যারা একদিনও পড়াশোনা করনি তারাও কিন্তু পাবে। শুধু জাস্ট এই কাজটুকু করতে হবে এবং মাত্র 4টে প্রশ্ন একদম রেডি রাখতে হবে। এই 4টেই লিখবে, প্রাকৃতিক ভূগোল থেকে দুটো আর আঞ্চলিক ভূগোল থেকে দুটো বা অর্থনৈতিক ভূগোল থেকে দুটো। একদম বাছা কোশ্চেন, এই কোশ্চেনই আসবে পরীক্ষায়। শুধু মিলিয়ে নেবে এবং পরীক্ষার হলে গিয়ে সুন্দর করে লিখবে। তার সঙ্গে আমরা আজকে প্রশ্ন ধরে ধরে আলোচনা করব যে কীভাবে কোন প্রশ্নের উত্তর লিখবে। একদম প্রথম যেটা বলবো সেটা হচ্ছে 5 মার্ক কোশ্চেন, প্রাকৃতিক ভূগোল। দেখো, প্রাকৃতিক ভূগোলের বায়ুমণ্ডল থেকে অনেক প্রশ্ন রয়েছে। যারা সারা বছর পড়াশোনা করনি আমি তাদের বলেছি বায়ুমণ্ডল চ্যাপ্টার পড়ার কোনো প্রয়োজন নেই, কারণ বায়ুমণ্ডল চ্যাপ্টার না পড়লেও হবে। সেটা 2 মার্কেও না পড়লে হবে, 3 মার্কের না পড়লেও হবে, আবার 5 মার্কেও কিন্তু না পড়লে কোনো কিছু যায় আসে না। কারণ বায়ুমণ্ডল চ্যাপ্টারের অপশানে সবসময় বহির্জাত প্রক্রিয়া ভূমিরূপ সেখান থেকে প্রশ্ন থাকবে, নয়তো বায়ুমণ্ডল থেকে প্রশ্ন থাকবে। যেহেতু আমাদের বায়ুমণ্ডল চ্যাপ্টারটা খুবই বড় চ্যাপ্টার এবং 5 মার্কের প্রশ্ন যদি আমরা বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে পড়তে চাই, সেখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। স্তর বিন্যাস বায়ুমণ্ডলের ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, নিয়ত বায়ু প্রবাহ ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, তারপরে বায়ুচাপের তারতম্যের কারণ ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, উষ্ণতার তারতম্যের কারণ ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, মৌসুমি তোমার যে বায়ু প্রবাহ, মৌসুমি বায়ুর বৈশিষ্ট্য রয়েছে, ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, মৌসুমি বায়ুর সঙ্গে জেড স্ট্রিমের সম্পর্ক, ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, নিয়ত বায়ুর যে সার্কুলেশনটা রয়েছে বা নিয়ত বায়ুচাপ বলয়গুলো রয়েছে, সেটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। অর্থাৎ এই জায়গা দাঁড়িয়ে বায়ুমণ্ডল থেকে পড়তে গেলে কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। তো আমার এই মুহূর্তে যে কথা আমি তোমাদের শেয়ার করেছি বায়ুমণ্ডল থেকে, যদি কারো মনে হয় যে না আমি স্যার প্রশ্নগুলো পড়বো, তাহলে আমি যে কটা প্রশ্ন বলেছি সব কটাই পড়তে হবে। পরিষ্কার কথা, কি বললাম বোঝা গেল? আর যারা মনে করছো না স্যার আপনার এত প্রশ্ন পড়ার মতো যদি সময় থাকতো তাহলে আমি স্টার করতাম, র্যাঙ্ক করতাম, তো যাই হোক, এত প্রশ্ন পড়ার দরকার নেই। মাত্র দুটো প্রশ্ন বলছি। 1 নম্বর প্রশ্ন যেটা হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও ফলাফল এবং পৃথিবীব্যাপী জোয়ার ভাটার প্রভাব। কথাটা খুব ভালো করে মনে রাখো। সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও ফলাফল এবং পৃথিবীব্যাপী জোয়ার ভাটার প্রভাব। এই যে প্রশ্ন কটা বললাম এর মধ্যে একটা প্রশ্ন পাবেই পাবে, অতএব টেনশন নেওয়ার কোনো দরকার নেই। আর একটা প্রশ্ন কোথা দিয়ে পাবে? নদী অথবা হিমবাহের ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ বা সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, যেটা বললাম খুব ভালো করে পড়বে। তার সঙ্গে হিমবাহ জলধারার মৃত কার্যের ফলে গঠিত ভূমিরূপ আর নদী ও বায়ুর মৃত কার্যের ফলে। নদী ও বায়ুর মৃত কার্যের ফলে অতটা আসার সম্ভাবনা নেই। হিমবাহ আর জলধারাটা খুব ভালো করে রেডি রাখবে। কি বললাম বোঝা গেল? তো এই যে জায়গাটা বললাম, এই জায়গাটা খুব ভালো করে রেডি করা হোক। তবে তোমাদের যেটা বেটার মনে হচ্ছে, যেহেতু প্রশ্ন হাতে না পেলে তো বলা যায় না কোনটা এসছে, আমি সেটাও তোমাদের বলে দিচ্ছি যে এই মুহূর্তে নদী আর হিমবাহের ক্ষয়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। ক্ষয় সঞ্চয় দুটোই বলা যেতে পারে। নদী আর হিমবাহের ক্ষয় সঞ্চয়টা 1 নম্বরে পড়ো, আর 2 নম্বরে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, জোয়ার ভাটা সৃষ্টির কারণ, পৃথিবীব্যাপী জোয়ার ভাটার প্রভাব। ব্যাস, এই প্রাকৃতিক ভূগোলের এই দুটো পার্ট ভালো করে রেডি করো, কমন গ্যারান্টি সহকারে পাবে। তবুও যদি হাতে একটু সময় পাও তাহলে এই হিমবাহ জলধারার মৃত কার্যের ফলে গঠিত ভূমিরূপ এবং নদী ও বায়ুর মৃত কার্যের ফলে গঠিত ভূমিরূপ এটা একটু রেডি রাখতে পারো। আমি একদম সুন্দর করে তোমাদের জন্য রেডি করেও রেখেছি, একদম রেডি করেও রেখেছি যে এই পড়তে হবে। আর বায়ুমণ্ডলের কথা আমি বললাম না, যদি কারো বায়ুমণ্ডল পড়ার ইচ্ছা হয় তবে এই যে প্রশ্নগুলো আমি বলেছিলাম সেই প্রশ্নগুলো ভালো করে রেডি রাখবে। তার সঙ্গে জোয়ার কী বলে ওজন স্তর সৃষ্টি এবং ধ্বংসের প্রক্রিয়াটাও কিন্তু মনে রাখবে। ক্রান্ত ঘূর্ণবাদ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের পার্থক্যও ইম্পর্টেন্ট রয়েছে। অনেক অনেক প্রশ্ন রয়েছে বায়ুমণ্ডল থেকে পড়তে গেলে, অনেক প্রশ্ন ইম্পর্টেন্ট, এটুকু তোমাদের বলে রাখি। তা এই হয়ে গেল আমাদের প্রাকৃতিক ভূগোল। তাহলে লাস্ট মিনিট 5 মার্কের জন্য আমি প্রাকৃতিক ভূগোল কী বললাম আমি আরেকবার একটু মনে করিয়ে দিই। নদী আর হিমবাহের ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, নদী ও বায়ুর মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ আর হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ। গেল, এই প্রশ্ন কটা পড়লে এখান থেকে একটা তোমরা লিখবেই। আর একটা হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও ফলাফল, পৃথিবীব্যাপী জোয়ার ভাটার প্রভাব। ব্যাস, হয়ে গেল প্রাকৃতিক ভূগোল। আর আমি এদিক ওদিক কোনো জায়গায় তাকাবো না। তবে হ্যাঁ, আমি একটুখানি প্রশ্ন সম্পর্কে একটু আলোচনা করে নিই, যেহেতু বলেছিলাম প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। যে ভূমিরূপের থেকে বহির্জাত প্রক্রিয়ার প্রথম যে প্রশ্নটা আসবে সেই প্রশ্নটায় 3টে পয়েন্টে লিখতে হবে উত্তর। তোমরা কিন্তু এই 3টে পয়েন্ট খুব সুন্দরভাবে লিখবে এবং পয়েন্ট 3টের ক্ষেত্রে সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ, আবারও বলছি সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ, চিত্র, এইভাবে পার্ট ওয়াইজ কিন্তু লিখবে। তাহলেই কিন্তু 5-এ 5 পাওয়া যায়।
চিত্র কিন্তু বাধ্যতামূলক, একদম বাধ্যতামূলক চিত্র। 5 মার্কে যে প্রশ্নই আসুক না কেন তোমাকে চিত্র দিতে হবে কিন্তু, এটা কিন্তু মাথায় রাখে। এমন কোনো প্রশ্ন হতে পারে না যার চিত্র হয় না। 5 মার্কে এমন কোনো প্রশ্ন হয় না। জনসংখ্যা বৃদ্ধির কারণেও যদি পরীক্ষাতে আসে, তাও ভারতবর্ষের একটা ম্যাপ এঁকে দেখিয়ে দেওয়া যায় যে জনসংখ্যা বৃদ্ধি কোথায় কোথায় হয়েছে, এটুকু তোমাদের বলে রাখলাম। তো সেইভাবে কিন্তু লিখবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে আসি সরাসরি আঞ্চলিক ভূগোলে, কারণ আঞ্চলিক ভূগোল থেকে আমাদের দুটো প্রশ্ন লিখতে হবে। তো দেখো, আমি 1 নম্বর যে প্রশ্নটা সেটা আমি বলছি, আশা করি যে দুটো বলবো, দুটোই তোমরা কমন পাবে, ঠিক আছে। সেটা হচ্ছে পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীভবনের কারণ, ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ। কথাগুলো ভালো করে শুনে রাখবে। 3 নম্বর ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের পার্থক্য। 4 নম্বর উত্তর ভারত ও দক্ষিণ ভারত নদ নদীর পার্থক্য। বোঝা গেল কি বললাম? আর একটা কমন কোশ্চেন তো আছেই, তোমরা খুব ভালো করে জানো, সেটা হচ্ছে ধান, গম, চা, কার্পাস চাষের অনুকূল পরিবেশ। বোঝা গেল? এই হলো কমন প্রশ্ন। এর মধ্যে থেকেই তোমরা কিন্তু, আমার তো মনে হয় এর মধ্যে থেকে 4টেই কমন পাবে, কারণ ধান, কার্পাস, গম, এই ধান, কার্পাস, গম আর চা, এর মধ্যে দিয়ে একটা আসবে পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবন, আর ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবন, এর মধ্যে একটা কোশ্চেন পাবে। আর পূর্ব উপকূল পশ্চিম উপকূলের পার্থক্য, আর উত্তর ভারত দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য, এর মধ্যে একটা কোশ্চেন পাবে। আর ওই নগরায়নের সাইডে যেটা আছে, হ্যাঁ, অর্থাৎ নগর গড়ে ওঠার কারণ বা নগরায়নের সমস্যা, এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো যাই হোক, সেটা আমি আর বলছি না, শুধুমাত্র এই 3টে প্রশ্ন পড়ো। আর একবার মনে করিয়ে দিই প্রশ্নগুলো। পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীভবনের কারণ, ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ, পূর্ব পশ্চিম উপকূলের পার্থক্য, উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য, ঠিক আছে। আর কৃষি থেকে চা, কার্পাস, ধান, গম চাষের অনুকূল পরিবেশ। এই যে কথাগুলো বললাম, জাস্ট এই কটা প্রশ্ন রেডি থাকলে 5 মার্কের 20 মার্ক কোশ্চেন, 20 মার্কের যে প্রশ্নটা সেটা কিন্তু হাতের মুঠোয়। এবার আমি উত্তরপত্রটা একটু বলে দিই। অনুকূল পরিবেশের জন্য কৃষি থেকে যে প্রশ্নটা আসবে, লোকেশন বা বন্টন কোথায় কোথায় দেখা যায়। ধরো চা চাষ আসলো, চা চাষটা কোথায় কোথায় হয়। ধান চাষ আসলো, ধান চাষ কোথায় কোথায় হয়। গম চাষ আসলো, গম চাষ কোথায় কোথায় হয়, সেই লোকেশনটা কিন্তু দেবে, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ, অনুকূল পরিবেশ যদি বলে, যে জায়গাটা তোমরা খুব ভুল করো, অনুকূল পরিবেশ যদি পরীক্ষায় আসে, তাহলে প্রাকৃতিক এবং অর্থনৈতিক দুটো পার্টি আলোচনা করবে। প্রাকৃতিকে অন্তত 6-7টা পয়েন্ট দেবে, আর অর্থনীতিকে 4-5টা পয়েন্ট কিন্তু তোমরা দেবে। বোঝা গেল? পয়েন্টগুলোর ব্যাখ্যাটা খুব ভালোভাবে লিখবে, এবং পরে অবশ্যই একটা ম্যাপ এঁকে লোকেশনটা কিন্তু দেখাতে হবে, তাহলেই কিন্তু 5-এ 5 আসবে, না হলে কিন্তু 5-এ 5 হবে না। এটা কিন্তু মাথায় রেখো। নেক্সট, পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ, এটা তো পয়েন্ট করে দিতেই হবে। তার সঙ্গে ভারতের ম্যাপ এঁকে পূর্ব ভারতের কোথায় কোথায় লৌহ ইস্পাত শিল্পগুলো গড়ে উঠেছে, দুর্গাপুর, বার্নপুর, কুলটি, ওই যে জায়গাগুলো রয়েছে, সেগুলোতে একটা ম্যাপ এঁকে তোমাকে দেখাতে হবে। পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ ঠিক একইভাবে পয়েন্ট আউট করে লিখে সুন্দরভাবে নোটস করে রেডি করতে হবে। পূর্ব পশ্চিম উপকূলের পার্থক্য দেওয়ার মতো, এপাশে পূর্ব উপকূল, এপাশে পশ্চিম উপকূল, আর এপাশে বিষয়, এইভাবে কিন্তু পার্থক্যটা লিখবে, এবং একটা পার্থক্যের পয়েন্ট করবে চিত্র বলে পার্থক্য করে, সেখানে আরও এই দুটো বিষয় কিন্তু উল্লেখ করে দেবে। উত্তর ভারত দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য আসলেও ঠিক তাই, সুন্দরভাবে পার্থক্যগুলো লিখবে বিষয় উল্লেখ করে, এবং উত্তর ভারত ও দক্ষিণ ভারতে 3-4টে করে নদীর উদাহরণ সহ ম্যাপেও দেখিয়ে দেবে। মানে একটা ছোট্ট বক্সের মধ্যে ছোট্ট করে ম্যাপ এঁকে, তার মধ্যে উত্তর ভারতের 2-3টে নদী প্রধান নদী, দক্ষিণ ভারতের 2-3টে প্রধান নদী এঁকে দেখিয়ে দেবে। এই হলো 5 মার্কের প্রশ্ন পরীক্ষার আগে। এই প্রশ্নগুলো যদি না রেডি করা থাকে, তাহলে কিন্তু রেডি করে পরীক্ষার হলে যাও। শুধু এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।